আমার স্ত্রী মমতা খুব জেদি। আমার কোনো কথাই সে শুনত না। আমি যদি তাকে কোনো কাজ করতে বলতাম, তাহলে সে কাঁদতে শুরু করত। তার এইরকম ব্যবহার দেখে আমার খুব রাগ হতো। কিন্তু আমি তাকে ডিভোর্স দিতেও পারছিলাম না। তাই একদিন আমি আমার ৪ জন বখাটে বন্ধুকে বাড়িতে ডেকে তাদের মদ খাইয়ে মমতার ঘরের ভেতরে পাঠিয়ে দিলাম। মনে মনে চিন্তা করে রেখেছিলাম যে তার নামে অভিযোগ এনে তাকে ডিভোর্স দিয়ে দেব। কিন্তু ১ ঘন্টা পর যখন আমি মমতার ঘরে গেলাম, তখন আমার প্রাণটাই যেন বেরিয়ে যাওয়ার জোগাড় হলো। কেননা বিছানায় আমার স্ত্রী শুয়ে আর আমার ৪ জন বন্ধু একসাথে মিলে তার সাথে। তখন আমার বয়স ২৫ বছর। কিন্তু আমি তখনও বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। প্রতিদিনের মতো এক রাতে বাড়ি ফিরে আসার সাথে সাথে মা আমাকে একটা অদ্ভুত কথা শোনালেন। তিনি বললেন, "বাবা, তোর দাদার বিয়ে ঠিক হয়ে গেছে। তাই তুই কিছুদিনের ছুটি নিয়ে রাখ।" আমি অবাক হয়ে গেলাম যে কবে বিয়ে ঠিক হয়ে গেল আর আমি বুঝতেই পারলাম না। কিন্তু আমি তখনও জানতাম না দাদার বিয়ের দিন যা ঘটবে তা আমার জীবনটাই পাল্টে দেবে। দাদার বিয়ে মায়ের এক বান্ধবীর মেয়ের সঙ্গে ঠিক হয়েছিল। তাই মা তার সেই বান্ধবীর মেয়েকে নিয়ে খুব খুশি ছিলেন। এক্সাইটেড ছিলেন যেন সে আমাদের বাড়িতে বউ হয়ে এসে আমাদের উদ্ধার করে দেবে। কিন্তু আমার দাদা বিয়েতে একটুও খুশি ছিল না। তাই আমি ভাবলাম তাকে একটু আনন্দ, মজা করাবো। কিন্তু আমি বুঝিনি যে দাদাকে হাসাতে গিয়ে আমার কাদার দিন চলে আসছে। আমি আমার ক্লাসের একটা মেয়েকে ভালোবাসতাম এবং তাকেই বিয়ে করতে চাইতাম। তার নাম জ্যোতি। কিন্তু হয়তো জ্যোতি আমার কপালে লেখা ছিল না। দেখতে দেখতে দাদার বিয়ের দিন চলে এলো। কিন্তু বিয়ের দিন দাদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই বরের খোঁজে ছোটাছুটি করতে লাগলো। বাড়ির প্রতিটা ঘর খোঁজা হলো, কিন্তু দাদা বাড়িতে কোথাও নেই। মা আমাকে দাদাকে খুঁজে আনতে বললে আমি বাইরে গিয়ে বহু জায়গায় খুঁজলাম। দাদার বন্ধুদেরকে ফোন করলাম। যেসব জায়গায় তার থাকার আশা ছিল সেখানেও খুঁজলাম। কিন্তু দাদাকে কোথাও পেলাম না। যদি আগে থেকে জানতাম সে না ফিরলে আমাকে কি অবস্থার মুখোমুখি হতে হবে, তবে হয়তো আমিও দাদার সঙ্গে পালিয়ে যেতাম। কিন্তু আমি এসব কিছুই জানতাম না। তাই বাড়িতে ফিরে এলাম। বাড়ি ফিরে আমি মাকে বললাম, "মা, দাদাকে কোথাও খুঁজে পেলাম না।" মা কাঁদতে শুরু করলে আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু কোনো ফল তো হলোই না। উল্টে মা আমার সামনে কাঁদতে কাঁদতে হাতজোড় করে বললেন, "বাবা, ভগবানের জন্য আমার মান রাখ, না হলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। এক ছেলে তো আমার মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। এখন তুইই আমার একমাত্র ভরসা। যদি তুইও না করিস, তবে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মেয়ের বাড়ির লোকেরা কি ভাববে? এছাড়াও সবাই বলবে আমরা তাদের মেয়ের অপমান করেছি। যখন ছেলেরই ইচ্ছা নেই, তখন অন্যের মেয়ের জীবন নষ্ট করার অধিকার তোমাদের কে দিয়েছে?" এরপরে মা আরও বললেন, "এখন তুই আমার মান-সম্মান বাঁচাতে পারিস।" মায়ের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, "কিন্তু মা, আমি কি করতে পারি?" মায়ের কান্না আরও বেড়ে গেল এবং বললেন, "বাবা, একমাত্র তুই মমতাকে বিয়ে করে আমার মান-সম্মান বাঁচাতে পারিস। বাবা, মমতা খুব ভালো মেয়ে। সে তোকে সব সময় সুখে রাখবে।" মায়ের কথা শুনে আমি হতবাক হয়ে মাথা নেড়ে বললাম, "কিন্তু মা, আমি এই ধরনের গৃহিণী টাইপের মেয়ে একদম পছন্দ করি না। আমার তো এখনকার দিনের স্মার্ট মেয়ে পছন্দ। তাই আমি ওকে বিয়ে করতে পারবো না।" আমি সরল মনেই এই কথা বললাম। কিন্তু আমার কথা শুনে মায়ের চোখের জল আরও বেড়ে গেল। আমি মাকে এভাবে কাঁদতে দেখতে পারছিলাম না। ঠিক তখনই বাবা এমন একটা কথা বললেন, যা না শুধু আমার মনোবল বাড়ালো, বরং আমার মনে একটা নতুন লোভের জন্ম দিল। বাবা তখন খুব রেগেছিলেন। তিনি বললেন, "তুষার এই সময় আমাদের ধোঁকা দিয়ে পালিয়ে গেল। যদি ও আগেভাগেই আমাদের জানাতো, তাহলে হয়তো তার বদলে আমরা তোর সাথেই এই বিয়ের কথা ঠিক করতাম। যে সন্তান সবার সামনে আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছে, তাকে আমি আমার সম্পত্তি থেকে ১ টাকাও দেব না। আমার যা কিছু আছে, এই বাড়ি, ব্যাংকের টাকা, সব তোর নামে করে দেব, যদি তুই ওই মেয়েটাকে বিয়ে করিস। তুই যদি তাকে সসম্মানে গ্রহণ করিস, তাহলে আমার সব সম্পত্তি তোর হবে। এতে তুই আর মমতা সুখে শান্তিতে জীবন কাটাতে পারবি।" বাবার কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কেননা আমাদের অনেক জমিজমা ও সম্পত্তি ছিল। তাই বাবার মুখে সম্পত্তির কথা শুনে আমি হ্যাঁ বলে দিলাম। আমার সম্মতি শুনে মা-বাবা যেন তাদের প্রাণটাই আমার উপরে উজাড় করে দিলেন। বাবা আরও বললেন, "বাবা, তুই আমার মন খুশি করে দিয়েছিস। তাই আমি তোকে এমন খুশি করে দেব যে
তুই কল্পনাও করতে পারবি না। বাবার কথা শুনে আমার ভেতরে এমন সাহস এলো যে আমি তখনই মমতার সঙ্গে বিয়ে করে নিলাম। মমতাকে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে এলাম। কিছু রীতিনীতি শেষ হওয়ার পরে ওকে আমার ঘরে বসানো হলো এবং কিছুক্ষণ পরে আমি ঘরে ঢুকলাম। আমার সামনে গ্রামের একটা সুন্দরী মেয়ে বসেছিল, যার প্রতি না আমার কোনো আগ্রহ ছিল আর না কোনো টান ছিল, কারণ আমি ওকে ভালোবাসতামই না। আমি তো শুধু টাকার লোভে ওকে বিয়ে করেছি। ওর মুখ দেখতেও ইচ্ছা করতো না আমার, কারণ আমি শহরের রঙিন আধুনিক মেয়েদের পছন্দ করতাম। আমি কখনোই নারীর রূপে মুগ্ধ হইনি, বরং আমি খেয়াল করতাম সে কিভাবে কথা বলে, তার স্বভাব কেমন, ব্যক্তিত্ব কেমন, এই জিনিসগুলোই আমাকে টানত। যাই হোক, আমি মমতাকে আগে দেখিনি, তবে মায়ের মুখে শুনেছিলাম সে খুব সুন্দরী, খুব মিষ্টি মেয়ে। সে ঘোমটা টেনে বিছানায় বসেছিল। আমি আমার শেরওয়ানি খুলে হ্যাঙ্গারে রেখে আমার ঘড়িটাও খুলে রাখছিলাম। সম্ভবত মমতা আশায় ছিল যে আমি ওর পাশে বসে ওকে কিছু বলবো, ওর ঘোমটা সরাবো, কিন্তু আমার মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না। আমার চুপচাপ থাকা হয়তো মমতা সহ্য হচ্ছিল না, তাই সে মৃদু স্বরে বলল, নমস্কার। তার এই কথা শুনে আমার মাথায় যেন আগুন ধরিয়ে দিল, আর আমি রেগে গিয়ে বললাম, এই গাইয়া টাইপের কথা বলা বন্ধ করো। বাসর রাতে কেউ তার স্বামীকে নমস্কার বলে নাকি? আমার কথায় লজ্জা পাওয়ার বদলে সে হেসে বলল, আপনিই তো কিছু বললেন না। আমি তার কথায় আরো রেগে গিয়ে বললাম, তুমি এখন থেকেই আমার উপরে অধিকার ফলাতে শুরু করেছ। আমার কথা শেষ হওয়ার আগেই মমতা বলল, আমি তোমার উপরে কোনো অধিকার ফলাচ্ছি না। এটা তো আমি কল্পনাতেও আনতে পারি না। আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকব, তোমার প্রতি বিশ্বস্ত থেকে সারা জীবন তোমার সেবা করব। তোমার আদেশ না মানার কথা আমি কল্পনাতেও আনতে পারি না। মমতার এত আজ্ঞাবহ ব্যবহার আর সতীসদ্ধি স্বভাব দেখে আমার মনে একটা অদ্ভুত সুখ অনুভব হচ্ছিল, কেননা আমি জানতাম এমন স্ত্রীরা স্বামীর সামনে কোনোদিনই মুখ খুলে না। তাই এবার আমি যা চাই তাই করতে পারবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাপড় পাল্টে শুয়ে পড়ো, আমি খুব ক্লান্ত। সে আচ্ছা ঠিক আছে বলে বাথরুমে চলে গেল। আমার চোখ যখন তার পায়ের উপরে পড়ল, তখন আমি দেখলাম যে তার পা যেন তুলোর মতো নরম আর দুধের মতো ফর্সা। আমার মনে হচ্ছিল এই পা মাটিতে হাঁটার জন্য নয়, বরং ফুলের উপর দিয়ে হাঁটার জন্য বানানো হয়েছে। তার পায়ের এই সৌন্দর্যে আমি হতবাক হয়ে গেলাম। এর আগে তো আমি তার মুখ দেখতেও চাইতাম না, কিন্তু এবার যখন আমার চোখ তার মুখের উপরে পড়ল, তখন আমি যেন চোখ সরাতে ভুলে গেলাম, কেননা তার মুখে এমন একটা অদ্ভুত উজ্জ্বলতা ছিল যা সহজেই যে কাউকে নিজের দিকে টেনে নিতে পারত। সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাথরুমে ঢুকে গেল এবং মুখ ধুয়ে যখন বাইরে এলো, তখন আমি তার মুখের দিকে তাকিয়েই থাকলাম। হঠাৎই আমার মনে তার প্রতি এক অজানা অনুভূতি জন্ম নিল, আর আমার মনে হচ্ছিল যে এই সরল নিষ্পাপ মেয়েটাকে এখনই নিজের বুকে টেনে নেই এবং ভালোবাসায় ভরিয়ে দেই। কিন্তু ঠিক তখনই আমার মনে শহরের সেই রঙিন মেয়েগুলোর ছবি ভেসে উঠল, যারা আমাকে সবসময় ঘিরে থাকত আর আমার উপরে প্রাণ উজাড় করত, আর আমার জন্য সবকিছু করতে রাজি ছিল। আমি মনে মনে ভাবলাম, যখন শহরের এমন মেয়েরা আমার পেছনে ঘুরে, তখন আমি কেন এমন এক গাইয়া মেয়ের জন্য দুর্বল হব? মমতার মধ্যে কি এমন আছে? শুধু সুন্দর মুখ? না, তার মধ্যে ভঙ্গিমা আছে, আর না আছে শিক্ষা দীক্ষা। তাই আমি মনে মনে বললাম, একদম না। এরপরে আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে বসে রইলাম। কিছুক্ষণ পরে মা এসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, চিন্তা করিস না, তোর বউ মমতা লাখের মধ্যে একটা। দেখিস, ও সারা জীবন তোকে খুশি রাখবে, কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেবে না। তুই খুব ভাগ্যবান যে এমন মেয়ে পেয়েছিস। আজকাল শত খুঁজলেও এমন মেয়ে পাওয়া যায় না। আমি বললাম, হ্যাঁ মা, একদম ঠিক। আমার কথা শুনে মা বললেন, যা বাবা, এখন নতুন বউয়ের কাছে গিয়ে ওর মনটা একটু ভালো কর। আমি বাধ্য ছেলের মতো মাথা নুইয়ে বললাম, আচ্ছা মা, যাচ্ছি। তারপর আমি ঘরের ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু ঘরে ঢুকে আমি একটু অবাক হয়ে গেলাম, কেননা ঘরের কোণে রাখা ছোট্ট মন্দিরের সামনে মমতা চোখ বন্ধ করে দাঁড়িয়ে হাত জোর করে মনে মনে প্রার্থনা করছিল। তাকে এভাবে হাত জোর করে প্রার্থনা করতে দেখে আমার মনে হলো তাকে একটু খোঁচা দেই। তাই ব্যঙ্গ করে বললাম, বিয়ের আগে কি এমন পাপ করেছ যে এখন ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হচ্ছে? নিশ্চয়ই কিছু না কিছু করেছ অতীতে। আমার কথা শুনে সে রাগ করল না, বরং নিজের স্বভাব অনুযায়ী মুচকি হেসে বলল,
আমি তো তোমার দীর্ঘজীবনের জন্য প্রার্থনা করছিলাম। আমি এমন কিছুই করিনি। তবে আমরা সবাই কম বেশি পাপী। মানুষ মাত্রই ভুল করে বসে। তাই আমাদের সবারই ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, যাতে তিনি আমাদের সৎ পথে থাকতে সাহায্য করেন। তার এই শান্তভাবে বলা কথাগুলো শুনে আমি আরও রেগে গেলাম আর বললাম, তার মানে তুমি বলতে চাও আমি পাপী, আমি নরকে যাব? আমার এই কথা শুনে সে হঠাৎ ধপ করে বসে পড়ল আর বলল, ঈশ্বর না করুন আমি এমন কিছু বলি। এমন কথা বলার আগেই যেন আমার জিভ কেটে যায়। কিন্তু ওর এসব কিছু আমার কাছে সাজানো নাটক বলে মনে হচ্ছিল। ওর কোনো কিছুই আমার কাছে সত্যি বলে মনে হচ্ছিল না। তার এই ধৈর্য, এই শান্ত ব্যবহার আমাকে আরো বিরক্ত করে তুলেছিল। যদি সে একটু রাগ করত, অভিযোগ করত, তাহলে আমি বুঝতে পারতাম যে ও আমার মতোই মানুষ। ওর এই ধৈর্য, এই সংযম আমার ভিতরে আগুন ধরিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল যে ও যেন আমাকে নিয়ে মজা করছে। এইসব ভাবতে ভাবতেই আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। সকালে বাবা আমাকে তার ঘরে ডেকে নিয়ে গেলেন। ঘরে গিয়ে বিছানার উপর কিছু কাগজপত্র ছড়িয়ে থাকতে দেখে মনে মনে ভাবলাম, এটা নিশ্চয়ই সম্পত্তির কোনো ব্যাপার। তাই সরাসরি জিজ্ঞেস করে ফেললাম, বাবা, এসব কি? বাবা খুশি হয়ে বললেন, অফিস থেকে আমার আবেদনপত্র মঞ্জুর হয়েছে। আমি অনেকদিন থেকেই অফিসে ছুটির আবেদন করেছিলাম, যাতে আমি আর তোর মা তীর্থযাত্রায় যেতে পারি। আজ সেই অনুমোদন এসে গেছে। আমি হতবাক হয়ে গেলাম যে বাবা কবে থেকে এই চেষ্টা করে যাচ্ছিলেন। যাই হোক, বাবার মুখে আনন্দ দেখে আমার মনও আনন্দে ভরে গেল। এরপরে বাবা আরও বললেন, বাবা, মমতা খুব ভালো মেয়ে। দেখিস, ও তোকে ঠিক সামলে রাখবে, তোকে পথভ্রষ্ট হতে দেবে না। বাবা খুব খুশি ছিলেন, আর আমিও খুশি ছিলাম যে মা বাবা 1 মাসের জন্য চলে যাচ্ছেন, মানে পুরো বাড়ি এখন আমার। আর আমি ঠিক করে ফেললাম যে মমতার সাথে এমন কিছু করব যাতে ওকে আমার ডিভোর্স দিতে হবে না, বরং সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। যাই হোক, আমি বাবার সাথে কথা বলে ঘরে ফিরে এসে দেখি মমতা এখনও সেই একই নাটক করছে। সতী সাবিত্রী বউয়ের মতো গীতা হাতে নিয়ে গীতা পড়ছে। আমি ওর পাশে বসে বললাম, মমতা, তুমি কি সত্যিই এত পবিত্র আর ধার্মিক মেয়ে যে সবসময় ভগবানের পুজো অর্চনা নিয়েই থাকো? তুমি কি কখনো কোনো পরপুরুষের দিকে চোখ তুলেও তাকাওনি? আমার কথা শুনে সে কানে হাত দিয়ে বলল, আমার ভগবান জানেন, আমি কখনো কোনো পরপুরুষকে খারাপ চোখে দেখিনি। এমনকি আমি তাদের সঙ্গে কথা বলাও পছন্দ করি না। ওর এই কথা শুনে আমি বললাম, তাহলে তো তুমি আমার বন্ধুদের সামনেও আসতে চাইবে না? সে বলল, হ্যাঁ, অবশ্যই, আমি তোমার বন্ধুদের সামনে কখনোই যাব না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসব, কারণ তুমি এখান থেকে না গেলে আমি আমার বন্ধুদের ডাকতে পারবো না। বাবা মা তীর্থযাত্রায় যাচ্ছেন, আর তুমি তো জানো এই রকম সুযোগ বারবার আসে না। আমার 2 বন্ধু বিদেশে চাকরি করে। তারা আমার বিয়ের কারণে ছুটি নিয়ে এসেছে। তারা আমার বাড়িতে আসতে চায়, আর আমরা সবাই একসাথে কিছুটা সময় কাটাতে চাই। আমাদের একাকিত্বের দরকার, যা কেবল এই বাড়িতেই সম্ভব। তাই আমি চাই যে তুমি আমাদের মাঝে কোনো বিরক্তির কারণ না হও। এই জন্যই তোমাকে বাবার বাড়িতে রেখে আসতে চাই। মমতা সঙ্গে সঙ্গে আমার কথা মেনে নিয়ে বলল, তবে আমার একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? সে বলল, সেটা এখন নয়, পরে বলবো। এই বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল এবং মা বাবাকে তীর্থযাত্রার জন্য শুভেচ্ছা জানাতে লাগলো। আর আমি ঘরের ভেতরে বসে ভাবতে থাকলাম, মমতার মাথায় কি এমন শর্ত এসেছে যা সে আমার কাছে রাখতে চায়। আমি আমার সব বন্ধু আর গার্লফ্রেন্ডকে জানিয়ে দিয়েছিলাম যে আমার বাবা মা 1 মাসের জন্য বাইরে যাচ্ছে, তাই তারা যেন আমার বাড়িতে পার্টির জন্য চলে আসে। আমি তো বলেই দিয়েছিলাম যে আমরা ছেলেমেয়ে সবাই মিলে রাতভর আনন্দ করব। আমার কথা শুনে আমার সব বন্ধুরাও তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে রাজি হলো। আমার বেশিরভাগ বন্ধু বেহায়াপনার ব্যাপারে খুব এক্সপার্ট। তাদের প্রত্যেকের গার্লফ্রেন্ড ছিল এবং তাদের মধ্যে সব ধরনের সম্পর্কও গড়ে উঠেছিল। আমার বন্ধুদের কার্যকলাপের কারণে অনেকবার আমি বিপদেও পড়েছি, কিন্তু বাবার টাকার জোরে আমি প্রতিবার বেঁচে গিয়েছিলাম। যাই হোক, এবার আমার কোনো চিন্তা ছিল না, কেননা এবার তো পার্টি আমার নিজের বাড়িতেই হবে। তাই আমি নিশ্চিন্ত ছিলাম, কারণ এটা কোনো হোটেল নয় যে ধরা পড়ার ভয় থাকবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, আমার কোনো বন্ধুই জানত না যে আমার বিয়ে হয়ে গেছে। যদিও আমি মমতাকে মিথ্যা বলেছিলাম যে আমার 2 বন্ধু আমার বিয়েতে অংশ নিতে বিদেশ থেকে এসেছে। আমি চাইনি কেউ জানুক
আমি একটা গাইয়া মেয়েকে বিয়ে করেছি, আর তারা আমাকে নিয়ে উপহাস করুক। কিছুক্ষণ পরে মমতা আমার কাছে এসে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো, যেন সে সবকিছু জানে। সে বলল, মোহিত, একটা কথা সত্যি করে বলবে? আমি বললাম, হ্যাঁ বলো। সে বলল, তুমি কি সত্যি সত্যি তোমার বন্ধুদের পার্টি দিতে চাও? আমি বললাম, হ্যাঁ দিতে চাই। কেন, তোমার কোনো সন্দেহ আছে নাকি? যদি তুমি এখানে থাকতে চাও, তাহলে থেকে নিজের চোখে সব দেখে নিতে পারো। আমি তো শুধু তোমার ভালোর জন্যই বলেছিলাম। আমাদের বন্ধুবান্ধবের পার্টিতে তোমাকে মানাবে না, কারণ তোমার স্বভাব একেবারে আলাদা, আর তুমি বিরক্ত হয়ে পড়বে। তাই আমি বলছিলাম তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। সে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ এটাও ঠিক যে আমি তোমাদের পার্টিতে থাকতে পারবো না, কিন্তু তোমাকে নিয়ে আমার ভয় হচ্ছে, যদি তোমার সাথে খারাপ কিছু হয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, আমার সঙ্গে খারাপ হবে কেন? সে বলল, যতক্ষণ না তুমি ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখবে, ততক্ষণ আমি তোমাকে জোর করে কিছু বোঝাতে চাই না। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছ, আর আমাকে জোর করে কিছু বোঝানোর চেষ্টাও করবে না। তুমি তো জানো আমি এই বিয়ে করেছি শুধুমাত্র বাবা মায়ের খুশির জন্য। তোমার যে হবু বর ছিল, সে তো বিয়ের ঠিক আগেই তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে, যার জন্য সে তোমাকে বিয়ে করতে চায়নি। আমার এই কথাগুলো শুনে মমতার মুখে দুঃখের ছাপ স্পষ্ট ফুটে উঠল, আর তার চোখে জল চলে এলো। কিন্তু আমি তাকে সান্ত্বনা দিতে গেলাম না, বরং কাঁদতে দেখে বাথরুমে চলে গেলাম। এভাবেই আমাদের বিয়ের 3 দিন হয়ে গেল, কিন্তু আমি তাকে ছুঁয়েও দেখিনি। বাথরুম থেকে এসে সোজা সোফার উপরে গিয়ে শুয়ে পড়লাম, আর সেও আমাকে কিছু না বলে শান্তভাবে বিছানার উপরে শুয়ে পড়ল। পরদিন সকালেই মা বাবা রওনা হয়ে গেলে মমতা বলল, তুমি এখন আমাকে আমার বাবার বাড়িতে রেখে এসো। আমি বললাম, একদিন পরে যেও। আর তুমি যে বলেছিলে তোমার একটা শর্ত আছে, সেটা তো এখনো বলনি। সে বলল, আমার এমন কোনো বড় শর্ত না। আমি শুধু এটুকুই চাই যে তুমি প্রতিদিন সকাল ভগবানের পুজো দিয়ে শুরু করবে। ভগবানের নাম নিয়ে দিন শুরু করলে ভগবান আমাদের সব বিপদ থেকে বাঁচিয়ে রাখেন। তার এই কথা শুনে আমার ভালো লেগেছিল, আর আমি সত্যিই তার কথায় প্রভাবিত হয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম সে হয়তো টাকা চাইবে বা অন্য কোনো জিনিস দাবি করবে, কিন্তু সে তো আমারই মঙ্গলের কথা বলছিল। এই ব্যাপারটা নিয়ে আমি একটু লজ্জিতও হয়েছিলাম, কারণ আমি ওকে ভুল বুঝেছিলাম। যাই হোক, কিছুক্ষণ পরে ও নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। ওর চলে যাওয়ার সময় আমার মনটা কেমন যেন উদাস হয়ে গেল। না জানি কেন ওর চলে যাওয়াটা ভালো লাগছিল না, কিন্তু আমি এই অনুভূতিটা ওর সামনে প্রকাশ করতে পারলাম না। এরপরে আমি ওকে ওর বাবার বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। ওকে পৌঁছে দিয়ে আসার পরে বাড়িটা কেমন যেন অদ্ভুত রকমের ফাঁকা লাগছিল। মনে হচ্ছিল যেন একসাথে 10 জন মানুষ বাড়ি থেকে চলে গেছে। যাই হোক, আমি আমার বন্ধুদের ফোন করে বললাম, বাড়ি এখন ফাঁকা, তোরা সবাই আজ সন্ধ্যায় চলে আয়। আমার বন্ধুরা তো এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিল, তাই তারা সন্ধ্যায় এসে পড়ল। আর তাদের আসার সাথে সাথেই বাড়িতে যেন একটা নতুন উৎসব আমেজ তৈরি হয়ে গেল। এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে ডিজের তালে তালে আমাদের ডান্স পার্টি শুরু করলাম। আমার বন্ধুদের সঙ্গে তাদের গার্লফ্রেন্ডরাও নাচছিল। কিন্তু এসবের মধ্যেই আমার মনে হতে লাগলো যে কিছু একটা ঠিক হচ্ছে না। আমার বন্ধু রমন আর রাজীবের ব্যবহার আজ কিছুটা অস্বাভাবিক লাগছিল। তাদের চোখে এক ধরনের অস্বাভাবিকতা ছিল। তাদের চোখ দেখে মনে হচ্ছিল তারা যেন কিছু একটা লুকাচ্ছে। যখন বাকিরা নিজেদের মতো ব্যস্ত ছিল, তখন তারা একে অপরকে ইশারা করছিল। তাই আমি তাদের উপর নজর রাখা শুরু করলাম। এমন সময় আমার গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা আমাকে ঘরের ভেতরে ডাকলো। আমি তার কাছে গিয়ে দুজনে একে অপরের সাথে গল্প করতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে রাত 12টা বেজে গেল টেরই পাইনি। এরপরে আমরা সবাই মিলে মদের আসর বসালাম, কিন্তু রাজীব এবার মদ খেতে চাইল না দেখে আমি একটু টেনশনে পড়ে গেলাম। ঠিক তখনই আমার মনে হলো যেন মমতা আমাকে ঘরের ভেতর থেকে ডেকে বলছে, ভোর হতে চলেছে, ওঠো আর ভগবানের কাছে গিয়ে তোমার পাপের জন্য ক্ষমা চাও, আর এদেরকে এখান থেকে বের করে দাও, না হলে খুব খারাপ কিছু হয়ে যাবে, এরা ভালো মানুষ না। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কেননা মমতা তো আমার সামনেই তার বাবার বাড়িতে গিয়েছিল। তাহলে সে কখন ফিরে এলো? আর তার কণ্ঠস্বর এখনো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। যদিও বাড়ির ভেতর জোরে মিউজিক চলছিল, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে ওর গলায় আমি শুনেছি। আমি রেগে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে
ভেতর থেকে ছিটকানি আটকে দিলাম। ঠিক তখনই দরজার বাইরে থেকে এক বিকট শব্দ শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা এটা কোনো সাধারণ শব্দ নয়, বরং গুলির শব্দ, ঠিক যেন পিস্তল থেকে বের হওয়া গুলির আওয়াজ। আমি ভয়ে বিছানার উপরে বসে পড়লাম। ভয়ে হাত পা কাঁপতে লাগলো, বুক ধড়ফড় করতে লাগলো। তারপরেও আমি মোবাইল বের করে একটা নম্বর ডায়াল করতে শুরু করলাম। কিছুক্ষণ পরেই কেউ একজন দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু আমি দরজা খুললাম না। কেননা আমি নিশ্চিত ছিলাম যে বাড়ির ভেতরে কিছু একটা হয়েছে, না হলে এই গুলির শব্দ কোথা থেকে আসবে। কিছুক্ষণ পর বাইরে সবকিছু শান্ত হয়ে গেল। আমি ইতিমধ্যেই পুলিশকে ফোন করে দিয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশের সাইরেনের আওয়াজ আসতে শুরু করলো। কেউ আমার ঘরের দরজাটা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু ভাঙতে পারেনি, কেননা আমার ঘরের দরজা খুব মজবুত ছিল। এই ঘরেই সব গহনা, টাকা পয়সা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। আমার বন্ধুরা আমাকে অতিরিক্ত মদ খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি খুব অল্পই মদ খেয়েছিলাম, যার কারণে আমি বেহুশ হইনি। তখন মমতার কণ্ঠস্বর শুনে আমি ঘরে এসেছিলাম, কিন্তু ঘরে এসে কাউকেই দেখতে পেলাম না। আমি ভাবছিলাম, কেন এমন হলো? এমন সময় পুলিশ এসে পৌঁছায়, আর পুরো নাটকের পরিসমাপ্তি ঘটে। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়, যারা আজ আমার ক্ষতি করার এবং আমার বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল। যখন এই সত্যিটা জানলাম, তখন আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আমার এত কাছের বন্ধুরা আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করতে পারে। আমার বিয়ের খবরও তারা জানত, এবং এও জানত যে আমার ঘরে প্রচুর দামি দামি গহনা রাখা আছে। তারা সেই সব কিছু চুরি করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু সৌভাগ্যবশত সময় মতো পুলিশ এসে যায়, আর ওরা ধরা পড়ে যায়। তবে সবচেয়ে বড় আর অবাক করা ব্যাপারটা ছিল, সেদিন রাতে আমার স্ত্রী মমতা তো বাড়িতেই ছিল না। তাহলে আমি যে কণ্ঠস্বর শুনেছিলাম, সেটা কার ছিল? হয়তো এটা তার ঈশ্বরের প্রতি সদ্ভক্তির ফল, যার কারণে ঈশ্বর নিজেই আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ঈশ্বরের মহিমা এই যে তিনি তার প্রিয় ভক্তদের উপরে আসন্ন বিপদ আগেই ছড়িয়ে দেন। সেই দিনের পর থেকে আমি সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছি, আর মন থেকে মমতাকে আপন করে নিয়েছি। আজ আমি আমার স্ত্রী মমতার সঙ্গে খুব সুখে আছি। আমাদের একটি ছেলে হয়েছে, যাকে মমতা খুব আদর যত্নে মানুষ করছে। আমার স্ত্রীর চেয়ে ভালো জীবনসঙ্গী আমি কল্পনাও করতে পারি না। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।